ডিসেম্বর থেকে জানুয়ারি ভোটের ভালো সময় বলছেন রাজনীতিবিদ এবং বিশ্লেষকরা। মৌলিক সংস্কার হলে সম্ভব মত সংস্কার প্রক্রিয়ায় যুক্তদের। সোমবার দুপুরের মধ্যে ঢাকায় পৌঁছবেন খালেদা জিয়া। নির্বাচন দাবিকে সুকৌশলে অপরাধ হিসেবে দেখানো হচ্ছে, অভিযোগ তারেক রহমানের। জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে। নির্বাচনের আগেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির। জুলাই সনদে পতিত দলটির নিষিদ্ধের কথা রাখতে হবে বললেন নাহিদ। মানবিক করিডোর নিয়ে দলগুলোর বক্তব্য অপরিপক্ক বললেন প্রেস সচিব। মিয়ানমার বাংলাদেশের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত হবে। এই পুরো জিনিসটা ইউএন লেড একটা এফর্ট হবে এবং এইটা সর্বসম্মতিক্রমে হবে। যে কথাটা বলছেন অন্যান্যরা পলিটিক্যাল পার্টিগুলো, আমার মনে হয় এটা একটা প্রিমেচুর। এবং পাক ভারত উত্তেজনায় আগস্টে বাতিল হতে পারে বাংলাদেশ ভারত সিরিজ, দাবি টাইমস অফ ইন্ডিয়ার। সূচি বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে বিসিবি। স্বাগত শান্তবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি সুমাইরা রাজি। ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা সরকার বললেও নির্দিষ্ট তারিখ না দেয়ায় সংশয় কাটছে না রাজনৈতিক দলগুলোর। বিশ্লেষকরা বলছেন, ডিসেম্বর থেকে 26 জানুয়ারির মধ্যে না হলে নির্বাচন পেছানোর শঙ্কা রয়েছে 6 থেকে 8 মাস। আর সরকারের সংস্কার কমিশনের সাথে জড়িত বিশিষ্টজনরাও বলছেন, দলগুলোর মধ্যে ঐক্য হলে ডিসেম্বরেই নির্বাচন দেওয়া সম্ভব। সিফাত শাহরিয়ারের প্রতিবেদন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই বলেছেন ডিসেম্বর থেকে জুন। শুধু আইন উপদেষ্টা নয়, এর আগে অন্তর্বর্তী সরকার প্রধানও একাধিকবার বলেছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে, তবে ঠিক কোন মাসে সেটি স্পষ্ট করেননি। তাতে নির্বাচন নিয়ে দলগুলোর সংশয় কাটছেই না। আমরা একেবারেই সন্তুষ্ট নই। প্রধান রাজনৈতিক দলগুলোর সংশয় বাদ দিয়ে যদি সরকারের দেয়া সময় ডিসেম্বর থেকে জুন ধরা হয়, তাহলে এর মধ্যে নির্বাচনের উপযুক্ত সময় কোনটি? সাধারণত মধ্য ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রে কেন্দ্রে চলে পরীক্ষা, আর 2026-এর রমজান শুরু 20 তারিখের আগে পড়ে। সে হিসেবে ঈদ উল ফিতর হতে পারে মার্চের 20 তারিখের দিকে। যদি রমজানের মধ্যে এসএসসি পরীক্ষা না হয়, তাহলে সেটি গড়াবে এপ্রিলের শেষ পর্যন্ত। এরপরেই উচ্চ মাধ্যমিক শুরু হলে শেষ করতে হবে মে মাসের মধ্যে, কারণ সম্ভাব্য ঈদ উল আজহা 27 মে। তারপরে শুরু বর্ষা ও দুর্যোগপ্রবণ সময়। আমাদের একটা সিজনাল ব্যাপারও আছে, বর্ষাকাল থাকে, বিভিন্ন সময় কিন্তু আমরা নির্বাচনগুলো গ্রামে গঞ্জে নিয়ে যেতে পারি না। তো আপনি যদি সিজন বিবেচনায় নেন, আপনি যদি কেন্দ্রীয় পরীক্ষাগুলো বিবেচনায় নেন এবং রমজানকে বিবেচনায় নেন, তাহলে কিন্তু ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির মধ্যে নির্বাচন কমপ্লিট না করলে কিন্তু আমাদের নির্বাচন কিন্তু আবার 6 মাস পিছিয়ে যাবে বা 8 মাস পিছিয়ে যাবে। যদি অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে চায়, তাহলে মোটা দাগে বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভালো সময় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত। এই পঞ্জিকা ধরে বিএনপি ডিসেম্বরে আর জামাত রমজানের আগে নির্বাচন চাইছে কিনা জানা নেই। তবে দুই দলের শীর্ষ নেতাদের কাছে প্রশ্ন ছিল, নির্বাচন নিয়ে একই সুরে কথা বলার কারণ কি? জামাত আমিরের লন্ডন সফর, সংস্কার এবং বিচার করে নির্বাচনে যাওয়া, সেটা সরকারের যে প্রতিশ্রুত যে ডেট ডিসেম্বর থেকে জুন বা সেই সময়ের মধ্যে যদি এই কাজগুলো হয়, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলে জামাত সেদিকে ইঙ্গিত করেছে। রাজনীতিতে যে সংস্কৃতি বিগত সরকারের সময় যেখান থেকে তো বেরিয়ে আসতে হবে, আমরা সকলের সাথে কথা বলতে হবে, আলোচনা করতে হবে। এটা কিন্তু রাজনীতি, গণতন্ত্রের ভিত্তিটা কিন্তু হচ্ছে আলোচনা, সংলাপ। সবাই সবার সাথে বসতে হবে, আলাপ করতে হবে। তার পরিপ্রেক্ষিতে যদি কোনো কিছু মিলে, তো সমস্যা কোথায়? গণ অভ্যুত্থানের পর কার্যত অকার্যকর হয়ে যাওয়া জাতীয় সংসদের প্রাণ ফিরে পেতে অন্তর্বর্তী সরকার বলছে অপেক্ষা করতে হবে 25 ডিসেম্বর থেকে 26 জুন পর্যন্ত। তবে বিএনপি ও সমমনা দলগুলো চাইছে এই অপেক্ষার অবসান হোক চলতি ডিসেম্বরেই। যদি তাই হয়, তাহলে জাতীয় নির্বাচনের আগে
মৌলিক সংস্কার কতটা সম্ভব? সবাই যদি কাছাকাছি একটা মত ঐক্যে আসে, এটা খুবই সম্ভব, অসম্ভবের তো কোনো প্রশ্নই আসে না। যদি ডিসেম্বরেও হয়, এখনো যথেষ্ট সময় আছে, এটাকে একদম কম সময়ে বলা যাবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলছেন, সরকার নয়, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপর নির্ভর করে ডিসেম্বরে নির্বাচন হবে কিনা। এটা মূলত নির্ভর করে রাজনৈতিক দলের উপর এবং সরকারের উপর। বস্তুত বলটা মূলত রাজনৈতিক দলের কোর্টে। তারা যদি এই ব্যাপারে একমত হতে পারে, যত দ্রুত একমত হবে তত দ্রুত আমাদের নির্বাচন করা সম্ভব। স্বাধীনতার পর থেকে দেশে আয়োজিত 12টি নির্বাচনের মধ্যে 9টি হয়েছিল ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, আর একবারই নির্বাচন হয়েছিল জুনে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী 5ই মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থাপনায় লন্ডন থেকে ঢাকায় ফিরবেন তিনি। সাথে আসতে পারেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা যায় 4 মে লন্ডনে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইট রওনা করবে। পরে 5ই মে দুপুরে বিমানটি সিলেট বিমানবন্দর হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বরাবরের মতো ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা সামেলা রহমানও থাকবে। এবার সাথে থাকতে পারেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী। জানা যায় সে অনুযায়ী ডাক্তার জুবাইদা রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা বাসভবন, বাড়ানো হচ্ছে নিরাপত্তা। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা উল্লেখ করার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান তিনি। এ সময় মৌলিক সংস্কার ও লীগ নিষিদ্ধের আগে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ পুনর্বাসনকারীদের প্রতিহতের ঘোষণা দেন সমাবেশে যোগ দেয়া নেতারা। আর জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই বিপ্লবে হাজারেরও বেশি ছাত্র জনতাকে হত্যার অভিযোগ ওঠার পর দাবি ওঠে দলটিকে নিষিদ্ধের। বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও দলীয়ভাবে এই প্রথম দলটিকে নিষিদ্ধের দাবিতে মাঠে নামে এনসিপি। চলতি মাসের শুরুতে ছোট ছোট কর্মসূচি পালন করলেও শুক্রবার বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশের মতো বড় কর্মসূচির আয়োজন করে এনসিপি। মিছিল, স্লোগানে শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে সমাবেশের স্থলে আসতে থাকে দলের বিভিন্ন পর্যায়ের কর্মী সমর্থকরা। তাদের কাছে প্রশ্ন ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ আদৌ সম্ভব কিনা। এদেশে কিছু দল আছে ভারতের গোলাম, আর কিছু মানুষ আছে ভারতের রর এজেন্ট। ওরা আওয়ামী লীগের পক্ষে দালালি করে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। ওরা যে রাতে দিনের ভোট রাতে করে, ভোট ছাড়া এমপি নির্বাচিত হয়, ওদের কোনো রাজনীতি চলবে না। 5 তারিখের পরে খুঁজে পাচ্ছে না আওয়ামী লীগ, আর পাবেন না, নিশ্চিত থাকেন। 24-এর গণহত্যা না, 71 হইতে যত গণহত্যা চালাইছে প্রত্যেকটা হত্যার বিচার এবং বিচারের মাধ্যমে তাকে নিষিদ্ধ করা হয়। সমাবেশে যোগ দিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরও প্রতিহত করবে ছাত্র জনতা। পরিপূর্ণ সংস্কার ও লীগ নিষিদ্ধের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। আপনি এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ ১,৫০০-এর অধিক ভাইকে শহীদ করেছে কিনা? তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা? খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা প্রত্যেক রাজনৈতিক দলের কাছে আহ্বান রাখবো, আওয়ামী লীগের বিরুদ্ধে সকলে মিলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বন্ধুগণ আমার, আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে সামনে কোনো নির্বাচন হবে না, হবে না, হবে না।
সংগঠনটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা উল্লেখ করতে হবে। কোনো আর রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। আওয়ামী লীগকে আমরা এজন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। গত 9 মাসেও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি। জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল, তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল, সেই নিশ্চিত করতে পারেনি এই অন্তর্বর্তী সরকার। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ ও শেখ হাসিনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন নাগরিক পার্টির নেতারা। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। নারী সংস্কার কমিশনের সুপারিশ ও কমিশন বাতিল, শাপলা চত্বরে গণহত্যার বিচার করা সহ 5 দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর হেফাজত ইসলাম। আর বৈষম্য বিরোধী কওমি শিক্ষার্থীদের ব্যানারে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সমাবেশ হয়েছে। হেফাজতের দাবি মানা না হলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সমাবেশ থেকে। জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর হেফাজত ইসলাম। সমাবেশে হেফাজতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি জানান। শনিবারের মধ্যে নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল করে কমিশনের নারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জুনায়েদ আল হাবিব। একই সঙ্গে দেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পরে নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজতের নেতাকর্মীরা মিছিল করেন। এরপর বিক্ষোভ সমাবেশ করে কওমির শিক্ষার্থীরা। বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান। জুলাই আগস্টের গণহত্যারও বিচার দাবি করেন তারা। কর্মসূচি মুছে মুখে আসার আগে ডক্টরের সাহেব আপনার প্রশ্ন উঠাই, আপনি নারী কমিশনকে বাতিল করে প্রত্যেকটা সদস্যকে অ্যারেস্ট করতে হবে। আজকে আপনার নারী কমিশন যাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন তারা বাংলাদেশের মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করে না। আগামীকাল পর্যন্ত আপনি কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন কিনা বলতে হবে। নতুনতে রাখবেন, দেশ অচল করে দেওয়া হবে, আগুন জ্বালা দেওয়া হবে। সুকৌশলে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবিকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এ সময় নির্বাচন আয়োজনের বিষয়ে ধোঁয়াশা কাটেনি বলেও জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আর দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত দেখুন সাজিদ আরাফাতের প্রতিবেদনে। নানা আয়োজনে এবি পার্টির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। এতে যোগ দেন দেশের শীর্ষস্থানীয় রাজনীতিক, বুদ্ধিজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় অংশ নিয়ে রাজনৈতিক দলের নেতারা তুলে ধরেন জাতীয় নির্বাচন, সংস্কার ও রাখাইনে করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এতে অংশ নিয়ে নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এনসিপি, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংস্কার এবং নির্বাচনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত দেওয়ার দাবি জানান। বক্তারা বলেন, নির্বাচন আয়োজনের বিষয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। নির্বাচনের বিষয়ে দ্বিমত থাকলে জনগণের রায় নিয়ে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। পাশাপাশি মানবিক করিডোর দেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর মতামত নেয়ার দাবিও জানান তারা। অন্তর্বর্তী সরকার মৌলিক প্রশ্নে কনসেনসাসের উপরে দাঁড়াবে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। সেই জায়গা যাতে তারা সব ক্ষেত্রেই মেনটেন করেন, সেটা জাতীয় স্বার্থ হোক, এই ভূ রাজনৈতিক পরিবেশে মানবিক করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত হোক। আমরা জানি না হিউম্যান করিডোর এত তাড়াতাড়ি করে অন্তর্বর্তী সরকারের নীতিগতভাবে একমত হতে হলো কেন? আলোচনায় অংশ নিয়ে এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানে পতনের মাধ্যমে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক ভিত্তি হারিয়েছে। বিচার, সংস্কার ও নির্বাচন, এই তিনের সমন্বয়ে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের একটা চূড়ান্ত ফয়সালা হয়তো আমরা পাবো। এবি পার্টির সভাপতি বলেন, জাতীয় ঐক্য তৈরির রাজনীতি ও কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করতে চায় তাদের দল। আমরা যদি এই সুন্দর একটা সংস্কার, বিচার
এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে এবং সেটা আমাদের জন্য একটা সুন্দর স্বপ্ন এবং সফল বয়ে আনবে। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচন হলে পলাতক স্বৈরাচার পুনর্বাসনের সুযোগ পাবে। তারা দুর্নীতি ও অবৈধ অর্থ নিয়ে সুযোগের অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও সম্প্রতি সুকৌশলে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবিকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয়, প্রলুব্ধ করে, তাহলে সংস্কারের তাৎপর্যটা কি? এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি আয়োজন করে এবি পার্টির নেতাকর্মীরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল ও আইনজীবী আলিফ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর। জুমার নামাজের পর নগরীর আন্তরকিল্লাহ শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় মিছিলে স্লোগানে চিন্ময় কৃষ্ণের জামিন বাতিল সহ আইনজীবী হত্যার ইন্ধনদাতা হিসেবে ফাঁসির দাবি করা হয়। সমাবেশে বক্তারা বলেন, একজন রাষ্ট্রদ্রোহীকে জামিন দিয়ে রাষ্ট্রবিরোধী কাজ করা হয়েছে। এই জামিনের মধ্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের প্রভাবকে উৎসাহিত করা হয়েছে। অনতিবিলম্বে জামিন বাতিল সহ আইনজীবী আলিফ হত্যার হুকুমদাতা হিসেবে চিন্ময় কৃষ্ণের ফাঁসি দাবি করেন তারা। দ্রুত আলিফ হত্যার বিচার সম্পূর্ণ করার আহ্বানও জানানো হয় বিক্ষোভ সমাবেশ থেকে। এর আগে গেল 2 জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ। এরপর হাইকোর্টে জামিন আবেদন করলে সম্প্রতি তার জামিন মঞ্জুর করে আদালত। আগামী রোববার যে চিন্ময়ের হাইকোর্টে যে জামিনের কথাবার্তা আছে, আপনারা অতি শীঘ্রই চিন্ময়ের জামিন স্থগিত করে তাকে আলিফ হত্যার আসামি করে তার বিচার কার্য আরম্ভ করেন। আমরা আপনাদেরকে বলতে চাই, আলিফ ভাইয়ের দ্রুত হত্যার বিচার করে চিন্ময় দাসের ফাঁসির কার্যকর করুন। দেখছেন শান্তবাজার। মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য প্রি ম্যাচিউরড বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতিসংঘ উদ্যোগ নিলে করিডোরের বিষয়ে অন্তর্বর্তী সরকার আগ্রহী। সেক্ষেত্রে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে আওয়ামী লীগের কথা বলার কোনো অধিকার নেই। এই কান্ট্রিকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হবে। ম্যানুফ্যাকচারিং হাব শুধুমাত্র বাংলাদেশের 18 কোটি লোকের জন্য না, এটা পুরো এই রিজিয়নের 30-40 কোটি লোকের জন্য। এই চিটাগাংকে ঘিরে চিটাগাংয়ের যতগুলো টার্মিনাল আছে, লালদিয়া বলেন, তারপরে ওরা বে টার্মিনাল বলেন, পতেঙ্গা টার্মিনাল বলেন, হ্যাঁ, তারপরে এদিক দিয়ে মাতারবাড়ি পোর্ট বলেন, বা এই সামনে দিয়ে যতগুলো, এই পুরো রিজনটাই তো পোর্টের জন্য সুইটেবল। তো এই পুরো জায়গাটাকে, পুরো চিটাগাংয়ের যে পোর্ট সিস্টেমটাকে, এইটাকে আমাদের এফিশিয়েন্ট করা। 5 আগস্ট পরবর্তী সময়ে সরকারের ভুয়া তথ্য ও গুজবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, যা আগামী নির্বাচন ঘিরে আরও বাড়তে পারে বলে দাবি করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সেলফ সেন্সরশিপের বলি হয়েছেন চাকরিচ্যুত 3 সাংবাদিক। একই সঙ্গে জানান, আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের সভায় পাশ হতে পারে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভা, যেখানে মতামত তুলে ধরেন শিক্ষক, সাংবাদিক, গবেষক, ছাত্রনেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদে অনুমোদন হবে সাইবার সুরক্ষা অধ্যাদেশ। অভিযোগ করেন, সরকারের উদারতার সুযোগে অনেক মূলধারার গণমাধ্যমও অপপ্রচার চালাচ্ছে, যা কখনো শালীনতার মাত্রা ছাড়াচ্ছে। এছাড়া সাম্প্রতিক সময়ে সাংবাদিকরা সেলফ সেন্সরশিপের বলি হয়েছেন বলেও দাবি তার।
সাম্প্রতিক একটি ঘটনায় আপনারা দেখেছেন 3টি পৃথক টেলিভিশন চ্যানেলে 3 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন। একটি চ্যানেল অল্প সময়ের জন্য তাদের সংবাদ প্রচার বন্ধ রেখেছে, যদিও কোনো চ্যানেলই এসবের আনুষ্ঠানিক কোনো কারণ জানায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে এই ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি এ ধরনের ঘটনায় সরকারকে দায়ী করে বক্তব্য দেওয়া অনভিপ্রেত। সংবাদ সম্মেলনের পর সরকার এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তবুও সরকারের উপর দায় চাপিয়ে অনেকে পরোক্ষভাবে চ্যানেলগুলোর অন্যায় চাকরিচ্যুতকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন, যেটা আমরা মনে করি অনাকাঙ্ক্ষিত। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে যেসব সাংবাদিক জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বিপরীতে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ যারা আসলে ওই সময় সহযোগী ছিল অথবা চুপ ছিল, তারা কিন্তু নানাভাবে আমাদের এই সময় আবার সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এই ব্যাপারেও যদি সতর্ক না থাকেন তাহলে কিন্তু আপনি ঘরের মধ্যেই যদি আপনি কোনো বিস্ফোরণ ঢুকিয়ে রাখেন তাহলে এখান থেকে বাঁচা কিন্তু আমাদের জন্য খুবই কঠিন হবে। আমাদের গণমাধ্যমের জন্য আজকে সবচেয়ে বেশি সংকট বা যে বেশি জরুরি সেটা হলো যে আস্থার সংকটই তৈরি হয়েছে, সেই সংকট থেকে দূর করে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থাটা ফিরিয়ে আনা। আর এই ফিরিয়ে আনতে হলে আমাদেরকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে, আমাদেরকে সাদাকে সাদা। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে ভুয়া তথ্য ও গুজবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। ভারত ও আওয়ামী লীগ মিলে এগুলো করছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এই অপপ্রচার আরও বাড়তে পারে বলেও জানান শফিকুল আলম। 5 জুলাইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছি হচ্ছে এই অপতথ্য নিয়ে, এবং এটার সাথে দুইটা ফোর্স, একটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া একটা বড় রকমের অপতথ্যর সোর্স, আর একটা হচ্ছে আওয়ামী লীগের লোকরা। এরা সব এক হয়েছে এবং এতে তো অনেক টাকা, তারা মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে তারা বসে আছে, তারা প্রতিদিন একটার পর একটা দিচ্ছে। এবং এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের ইতিহাসে সাংবাদিকরা সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। শান্তবাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন শান্তবাজার। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর জেরে 2 ভারতীয় নাগরিককে ধরে এনেছেন গ্রামবাসী। স্থানীয়রা জানায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের 2 কৃষক। বেলা 12টার দিকে 320 মেইন পিলারের সাব পিলার 9 ও 10 এর মাঝামাঝি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। এতে ক্ষিপ্ত হয়ে অবিনাশ টুডু ও ফিলিপ সারের নামে 2 ভারতীয় নাগরিককে ধরে আনেন গ্রামবাসী। শেষ খবর পর্যন্ত 2 দেশের নাগরিকদের বিনিময়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। ওদের জমিটা নিচে ধান কেটে নোনার ওপারে একটু উঁচা জায়গাতে নিয়ে গেছিল, যাওয়ার পরে হুট করে 2 জন বিএসএফ আসিয়া ওদেরকে উঠাই নিয়ে গেছে। ঘটনাটা ঘটছে 12টা 23 মিনিটে। এই মর্মে তাৎক্ষণিকভাবে তারা আমরা সবাই মিলে বিজিবিকে জানাই, বিজিবি আসে, বিজিবি তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে। বিজিবি তাদেরকে চিঠি দিয়েছে কিন্তু কোনো উত্তর দেয়নি। হজ যাত্রায় এখন পর্যন্ত ভিসা পায়নি 14,349 জন। এর মধ্যে ভিসা জটিলতায় আটকে আছে 13 জনের হজ যাত্রা। ভিসা হলেও টিকিট প্রাপ্তিতে বিপাকে পড়েছে এজেন্সিগুলো। তবে কর্তৃপক্ষ বলছে, ভিসা জটিলতায় কোনো হজ যাত্রী ফ্লাইট মিস করলে টিকিট রিইস্যুতে অতিরিক্ত চার্জ নেওয়া হবে। বিস্তারিত থাকছে ওমর ফারুকের প্রতিবেদনে। হজ গমনে ইচ্ছুক হাজিদের চোখে আনন্দের ছাপ। পূরণ হতে যাচ্ছে মক্কা মদিনায় যাবার স্বপ্ন। মহান আল্লাহ তাআলার সেই ঘর আমরা দেখতে পারবো, সেই আরাফাতের ময়দান যেখানে কিয়ামত অনুষ্ঠিত হবে, সেই জায়গাটায় যেতে পারবো।
সার্বিক বিষয়টা মনে হলে একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছে। আমাকে তুমি ডাকছো, আল্লাহ আমি তোমার এখানে হাজির হয়ে গেছি, এর থেকে আনন্দ আর কিছু না। সার্বিক বিষয় নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন তারা। তবে রিয়ালের দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ করেন কেউ কেউ। বলেন সরকারের এ বিষয়ে নজরদারি বাড়ানো উচিত। এই 3 বিমানের লাইন একত্রিত হয়ে সেগুলো এনারা যারা কাজ দিচ্ছেন তেনারাও ঠিকমতো করতে পারছেন না, হাজিরা ভোগান্তির মধ্যে। সৌদি আরবের রিয়ালের দামটা বাড়া দেয়, যাতে বাংলাদেশ সরকার সৌদি রিয়ালটা যাতে না বাড়ায় সেই ব্যবস্থা যেন গ্রহণ করে। এদিকে এখনও ভিসা হয়নি 14,349 জন হজযাত্রীর। এ ব্যাপারে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়। জানিয়েছে ভিসা জটিলতায় টিকিট রিইস্যুতে বাড়তি অর্থ লাগবে না যাত্রীদের। কারো নির্ধারিত সময়ে ফ্লাইটে যেতে না পারেন তাহলে তার যে পুনরায় যে টিকিট রিইস্যু করা হবে সেখানে যেন তার কাছ থেকে অতিরিক্ত কোনো চার্জ গ্রহণ না করা হয়। গত 3 দিনে ভিসা জটিলতায় আটকে থাকা 5 জন হজযাত্রী ইতিমধ্যে দেশ ছেড়েছেন। বাকি 13 জনের ভিসা জটিলতা সমাধানে কাজ করছে ধর্ম মন্ত্রণালয়। কিছু কিছু এখনও আনঅ্যাসাইন্ডের পরিমাণ বেশি রয়েছে। আমরা আশা করছি যে এটি নিশ্চয়ই এর সময়ের সাথে সাথে এই যে অ্যাসাইন্ডের পরিমাণও বেড়ে যাবে এবং এখন পর্যন্ত কোনো ফ্লাইট আসলে ওই অর্থে যে খুব বেশি সিট ফাঁকা গিয়েছে সেরকম কিন্তু আমরা জানি না। ইতিমধ্যে মিনায় সকল বুকিং সম্পন্ন হয়েছে এবং বিমানের এমন যাত্রায় শেষের দিকে চাপ কমাতে ফ্লাইট বাড়ানোর দাবি হাব সভাপতির। আমাদের কোনো হাজিদের কোনো সমস্যা হলে আমরা অবশ্যই সাথে সাথে তাদেরকে বলতেছি এবং তাদেরা সর্বোত্তর চেষ্টা করছে এটা সলভ করার জন্য। আমরা 100% বাড়ি ভাড়া করে ফেলছি এবং টিকিটের টাকাও আমরা জমা নিয়ে নিছি। ম্যাক্সিমাম টিকিটের জমা নিয়ে নিচ্ছি। যখনই আমরা সিট পাই তখন আমরা পে অর্ডারের মাধ্যমে টিকিটগুলো করে নিচ্ছি। চতুর্থ দিনে 43টি ফ্লাইটে ঢাকা ছেড়েছে 17,666 জন হজযাত্রী। মক্কা পৌঁছেছেন 10,191 জন। ওমর ফারুক, এখন ঢাকা। দেখছেন শান্তবাজার। টানা 3 দিনের সরকারি ছুটিতে ক্রেতা কম রাজধানীর বাজারগুলোতে। গ্রীষ্মকালীন সবজির বাজার কিছুটা স্থিতিশীল, আর নতুন ধান ওঠায় চালের বাজারে দাম কিছুটা কমতে শুরু করেছে বলে দাবি ব্যবসায়ীদের। আর ক্রেতারা বলছেন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে আনতে বাজারের তদারকি বৃদ্ধি করতে হবে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সিউল আহমেদ। মে দিবস বৃহস্পতিবার সরকারি ছুটি, তার সাথে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটির আরও 2 দিন। এই টানা 3 দিনের ছুটিতে রাজধানীর বাজারে ক্রেতা সংকট। শীতকাল শেষ হয়েছে, তবে বাজারে এখনও রয়েছে শীতের কিছু সবজি যার দাম চড়া। মাঝারি সাইজের ফুলকপি বিক্রি হচ্ছে পিস প্রতি 60 টাকা, আর বাঁধাকপির দাম 70 টাকা। গত সপ্তাহেও দাম ছিল 55 থেকে 60 টাকা পিস। এদিকে ক্রেতাদের দাবি বাজারে গ্রীষ্মকালীন সবজির দাম কমেছে, তবে বেড়েছে শসা আর ধনেপাতার দাম। আমদানি বেশি, মালের সিজন, আমদানি বেশি আর দাম একটু কম। এগুলো আসতে এখন বৃষ্টি হয় না, এখন যে বৃষ্টি সমস্যা নেই, বৃষ্টি মাল আমদানি হয়, বেশি বৃষ্টি হলে মাল নষ্ট হয়। রমজান মাসে মালের দাম কম ছিল, ঈদের আগে মালের দাম কম ছিল। এদিকে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় মশলা জাতীয় সবজির দাম তুলনামূলকভাবে কম। বিক্রেতারা বলছেন যে পেঁয়াজ গত বছর বিক্রি হয়েছে 130 থেকে 150 টাকা কেজিতে, এবছর এই একই সময় একই পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। আর রসুন প্রকারভেদে 100 থেকে 110 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে আলুর বাজারে স্বস্তি আছে, বাজার ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 16 থেকে 20 টাকায়। এই বাজারে বাজার করতে এসে খুশি ক্রেতারা। গতবারের চাইতে তো এবারের প্রাইস কম। সবজির বাজার আগে যেরকম ছিল তার চাইতে তো কম। গত বছরের অনুযায়ী এবছরে আলু পেঁয়াজ দাম পুরাই সস্তা, অর্ধেকের অর্ধেক। বাজার মনিটরিং দরকার আছে, আর সরবরাহ বাড়াতে হবে। বাজারে উঠতে শুরু করেছে নতুন ধান, আর এর প্রভাব পড়তে শুরু করেছে চালের বাজারে। টানা কয়েকদিন দাম বৃদ্ধি থাকলেও কমতে শুরু করেছে চালের দাম। বিক্রেতারা বলছেন নতুন ধান মিলে উঠলেই আরও কমে যাবে চালের দাম। নতুন চাল ঠিক আছে এখন আসছে বাজারে, কিন্তু দাম রাখি বেশি কমাইতেছে না, আস্তে আস্তে ধীরে ধীরে। আজকে ভালো করে ফোন দিছি, আমি 50 কেজি কত MB 28 29 টাকা, আমি কম আসেনি, পরে 50 টাকা কম রাখছি। কালকে কিন্তু ওই কথা বলছি, কমে নাই। চাল তো আগে একটু কমতেছে, কারণ বড় মৌসুমতে কম, তো আশা করি আরো কমার সম্ভাবনা আছে। এদিকে বাজারে আমিষ বিক্রি হচ্ছে আগের দামেই। খাসির মাংস কেজি প্রতি 1300 টাকা, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকা কেজি দরে। তবে ব্রয়লার মুরগির মাংসের দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 20 টাকা। আর লাল ডিমের দাম ডজন প্রতি 5 টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে 125 টাকা ডজন। আসলে বাজার মনিটরিং করা উচিত। বরাবরই মধ্যবিত্তটা সবথেকে ক্ষতিগ্রস্ত এখন, এবং সবথেকে অবস্থা খারাপ হলো মধ্যবিত্তদের। যেগুলো কিনছে এগুলো স্টেবল মনে হচ্ছে বর্তমানে যেটা কিনছি। আমি টমেটো কিনলাম, শাক কিনলাম,
তারপর হচ্ছে কাঁচা আম কিনলাম। কাঁচা আম তো আগে ছিল 130 টাকা কেজি, এখন শুধু 30 টাকা কিনলাম। তেলের দামটা বেশি লাগতেছে, আর মুরগির দামও অনেক, মোটামুটি সব মিলাই দিলে আমি যা দেখতেছি সবই বাড়তি লাগতেছে। সরকারি পর্যায়ে চলা কৃষি বাজারগুলোকে আরও সক্রিয় করার আহ্বান জানান ক্রেতারা। সিউল আহমেদ, এখন, ঢাকা। শান্তবাজারে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে এবার স্বেচ্ছাশ্রমে খাল খনন করছে বিএনপি। শুক্রবার দুপুরে নগরের 10 নম্বর উত্তর কাট্টলি ওয়ার্ডে নাজির খাল ও কালিরছড়া খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলীয় অর্থায়নে স্থানীয় 700 নেতাকর্মী এই খাল খননে আগামী 1 মাস কাজ করবে। এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সিটি মেয়র। ফয়সাল করিমের প্রতিবেদন। কাগজে কলমে চট্টগ্রাম নগরে খালের সংখ্যা 57, তবে ক্রমাগত দখল দূষণে এখন 36টি খালের অস্তিত্ব পাওয়া যায়, যেগুলো খনন ও সংস্কারে চলছে প্রায় 14,500 কোটি টাকার 4 প্রকল্প, যার মধ্যে প্রায় 8,500 কোটি টাকা খরচ হয়ে গেলেও তেমন কোনো সুফল পায়নি নগরবাসী। এ অবস্থায় প্রকল্পের বাইরে থাকা বা আবর্জনার ভাগারে পরিণত হওয়া বিভিন্ন খাল খননে সেবা সংস্থার সহযোগী হিসেবে এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলো। শুক্রবার নগরের কাট্টলিতে মৃতপ্রায় নাজির খাল ও কালিরছড়া খালে স্বেচ্ছাশ্রমে খনন কাজের উদ্বোধন করে বিএনপি। 1 মাসের এই কার্যক্রমে অংশ নেবে দলের 700 নেতাকর্মী। আমাদের প্রায় 700 কর্মী কাজ করবেন, এবং সাথে সাথে স্কেভাটার আছে, লোবোর্ড আছে, সবগুলি ড্রাম ট্রাক আছে, সবগুলি মিলে আমাদের নেতাকর্মীরা এই কাজে সম্পৃক্ত হয়েছে। খাল খনন কার্যক্রমের উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালগুলো ঘিরে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, তাই কোনো সুফল মেলেনি। অনেকগুলো খাল কিন্তু ভরে গেছে, অনেকগুলো খাল দখল হয়েছে, আংশিক দখল হয়ে গেছে। এগুলো মুক্ত করে সত্যিকার অর্থে সরকারের যে খালগুলো ছিল এগুলোকে আমরা ফিরিয়ে আনতে হবে। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নগরের মেয়র ডাক্তার সাদাত হোসেন। সিডিএর প্রকল্পের বাইরে থাকা 21টি খাল ও 1600 কিলোমিটার নালা খননে সরকারের কাছে 398 কোটি টাকা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা বাইরের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ধরনের ফান্ডিং কোম্পানির সাথে কথা বলছি যে যাতে করে 21টা খাল আমরা পার্মানেন্টলি সলিউশন করতে পারি, সংস্কার করতে পারি, তাতে করে আমরা পার্মানেন্ট একটা সলিউশন আমরা ইনশাল্লাহ দিতে পারবো বলে আমরা আশা করছি, এবং সেই লক্ষ্য নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি। খাল খনন ঘিরে নগরের রাজনৈতিক দলগুলোর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নগরবাসীও। এসব কর্মসূচির মধ্য দিয়ে নগরের মৃতপ্রায় খালনালা যাতে প্রাণ পায় এমন প্রত্যাশা তাদের। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এবারে আন্তর্জাতিক। পেহেলগাম কাণ্ডে একে অপরকে দায়ী করার রাজনীতি ইঙ্গিত করে বড় কোনো সংঘাতে জড়ানোর ঝুঁকি নেবে না ভারত ও পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন 6 দশকের বেশি সময় ধরে নিয়মিত দ্বন্দ্বে জড়ানোর অভিজ্ঞতা থাকায় রক্তপাত ছাড়াই এ ধরনের পরিস্থিতি সামলানোর সক্ষমতা দুদেশেরই রয়েছে। তবে দোষারোপের রাজনীতির চক্করে পর্যটক হত্যার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভারতীয় গোয়েন্দা সংস্থা র পেহেলগামে হামলার সাথে জড়িত ছিল। পাকিস্তানের বেশ কয়েকটি গণমাধ্যম এ সংক্রান্ত টেলিগ্রাম নথি ফাঁসের দাবি করার 24 ঘন্টা পার হতে না হতেই নতুন থিওরি এসেছে ভারতীয় গণমাধ্যমে। ভারতের সন্ত্রাসবাদ দমনকারী এজেন্সি এনআইএর তদন্ত প্রতিবেদনের বরাতে এনডিটিভি বলছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই এর মদতে পেহেলগামে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন লস্কর-ই তৈবা। শুরুতে বলা হচ্ছিল কাশ্মীর হামলায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত শুরু হলে তা পর্যবেক্ষণ করবে জাতিসংঘ। কিন্তু সময় যতই গড়াচ্ছে প্রকৃত তদন্তের পরিবর্তে একে অপরের বিরুদ্ধে প্রমাণ দাঁড় করাতেই যেন বেশি ব্যস্ত নয়াদিল্লি, ইসলামাবাদ।
22 এপ্রিল হামলার পর লস্কর ই তৈবার ছায়া সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্টের দায় স্বীকার ও অস্বীকার নিয়ে এই পাল্টাপাল্টি অভিযোগের সূত্রপাত। এরপর মোটা দাগে কাশ্মীরে তৎপর এমন 3টি সংগঠনের বিরুদ্ধে হামলার দায় চাপানোর চেষ্টা করে ভারত, এমনকি সরাসরি পাকিস্তানকেও দায়ী করে ভাষণ দিয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। কিন্তু বারবারই পাকিস্তান দাবি করে আসছিল কোনো প্রমাণ ছাড়াই ইসলামাবাদকে দুষছে নয়াদিল্লি। তবে এই দোষারোপের রাজনীতি ভারত পাকিস্তানের মধ্যে নতুন নয় বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বরং তারা বলছেন এই দ্বন্দ্ব জিয়ে রাখাই এই দুই দেশের জন্য অভ্যাসে পরিণত হয়েছে। কাঁদা ছড়াছড়ি চলতে থাকলেও বড় সংঘাতে জড়ানোর আভাস পাওয়া যাচ্ছে না বলেও ধারণা করছেন কোনো কোনো বিশ্লেষক। They have a sort of managed hostilities arrangement and have had so really for the last 6 decades or so. Very, very unsatisfactory, particularly if you are a Kashmiri. But it is to be hoped that nothing more serious will happen. আঞ্চলিক ভারসাম্যের প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন গালফ উপসাগরীয় রাষ্ট্রের সাথে পাকিস্তানের যেমন সখ্যতা আছে তেমনি ভারতের পাশে থাকতে পারে G20 জোট। তারা মনে করেন যুদ্ধে জড়ানোর মতো পরিস্থিতি সৃষ্টি করা থেকে বিরত থাকতে দুই দেশকেই পরামর্শ দেবে তার মিত্রশক্তিগুলো। তবে রাজনীতির এই দোলাচলে প্রকৃত অপরাধীরা আদৌ চিহ্নিত হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশ্লেষকরা। পাকিস্তান শুরু থেকেই পেহেলগামে হামলার তদন্তে সহযোগিতার আশ্বাস দিলেও এর তোয়াক্কা করছে না ভারত। কূটনৈতিক শিষ্টাচার মেনে আলোচনার মাধ্যমেও সমাধানের নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। তাই যে কোনো মূল্যে পর্যটকদের হত্যাকারী ও হামলায় মদতদাতাদের শাস্তির আওতায় আনা হবে। নয়াদিল্লির এই হুঙ্কার আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে খোদ আন্তর্জাতিক বিশ্লেষকদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শান্ত বাজার নিচ্ছে আরও একটি বিরতি, ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন শান্ত বাজার। খেলার খবর। পাক ভারত চলমান উত্তেজনার প্রভাব পড়তে পারে উপমহাদেশের ক্রিকেটে, এমনকি আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজও বাতিল করতে পারে ভারত, এমন খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদন বলছে বর্তমান পরিস্থিতির কারণে সেপ্টেম্বরে এশিয়া কাপ আয়োজনেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে ভারত সফরের সূচি অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বিসিবি। আরও জানাচ্ছেন নোমান আব্দুল্লাহ। রাজনীতি থেকে খেলার মাঠ, পাক ভারত সম্পর্কের টানাপোড়েন সবখানে। পেহেলগাম হামলার পর যেটি আরও বেড়েছে, আর এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো উপমহাদেশের ক্রিকেটে, এমনই খবর প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া। ভারতীয় গণমাধ্যমটির দাবি, আগস্টে আসন্ন বাংলাদেশ সফর বাতিল করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে তারা জানিয়েছে, আইসিসি ক্যালেন্ডারে থাকলেও বর্তমান পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সিরিজটি বাতিল হতে পারে। আগস্টে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। প্রথমবার ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখার কথা ভারতীয়দের। তবে পাক ভারত চলমান পরিস্থিতি তাতে অনিশ্চয়তা যোগ করল। যদিও বিসিবি বলছে এ ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, 15 দিন আগে ভারত সূচি চূড়ান্ত করেছে, এখন পর্যন্ত আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। কেবল বাংলাদেশ সফর নয়, ভারতীয় গণমাধ্যমটির দাবি, সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপও বাতিল হতে পারে। এবারের আসরটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোথায় হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি। এরই মধ্যে ভারত পাকিস্তানের সম্পর্কের যে হাল, তাতে দুই দেশ ক্রিকেটেও মুখোমুখি হওয়ার মতো অবস্থায় নেই বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। বৈশ্বিক আসর ছাড়া এমনিতেই প্রতিবেশী দুই দেশের খেলা হয় না। প্রায় 1.5 দশক ধরে বন্ধ দ্বিপাক্ষিক সিরিজ। এবার মেগা ইভেন্টেও দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কমে গেল। অবশ্য রাজনীতির লড়াইয়ের বাতাস ক্রিকেটের গায়েও লাগবে তার আভাস কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল। পেহেলগাম হামলার পর ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত। এর জবাবও দিয়েছিলেন পাকিস্তানি সুপারস্টার শহীদ আফ্রিদি। বলেন, ভারতীয় ক্রিকেটাররা ও গণমাধ্যমগুলো অশিক্ষিতের মতো আচরণ করছে। নোমান আব্দুল্লাহ, এখন।
প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ও আমিরাতের 2 ম্যাচের টি-20 সিরিজের সূচি। 17 ও 19 মে শারজায় ম্যাচ দুটি হবে বলে জানিয়েছে বিসিবি। মে মাসের শেষের দিকে পাকিস্তান সফর করবে নাজমুল শান্তরা। সেখানে একই মাসের 25, 27 ও 30 তারিখ এবং জুনের 1 আর 3 তারিখে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে টাইগাররা। অন্যদিকে পাকিস্তান আর আরব আমিরাত সফরের আগে দেশের প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল, যা শুরু হতে পারে মে মাসের 5 তারিখে। সব মিলিয়ে 8 থেকে 10 দিন প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। শেষ করছি শান্তবাজার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ডিসেম্বর থেকে জানুয়ারি ভোটের ভালো সময় বলছেন রাজনীতিবিদ এবং বিশ্লেষকরা। মৌলিক সংস্কার হলে সম্ভব, মত সংস্কার প্রক্রিয়ায় যুক্তদের। সোমবার দুপুরে ঢাকায় পৌঁছবেন খালেদা জিয়া। নির্বাচন দাবিকে সুকৌশলে অপরাধ হিসেবে দেখানো হচ্ছে, অভিযোগ তারেক রহমানের। জুলাই সনদে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটি থাকতে হবে। নির্বাচনের আগেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এনসিপির। জুলাই সনদে পতিত দলটির নিষিদ্ধের কথা উল্লেখ রাখার আহ্বান নাহিদের। মানবিক করিডোর নিয়ে দলগুলোর বক্তব্যকে প্রি ম্যাচিউরড বললেন প্রেস সচিব। মিয়ানমার বাংলাদেশের মধ্যে আলোচনা করেই হবে সিদ্ধান্ত। এই পুরো জিনিসটা ইউএন লেড একটা এফর্ট হবে এবং এইটা সর্বসম্মতিক্রমে হবে। যে কথাটা বলছেন অন্যান্যরা পলিটিক্যাল পার্টিগুলো, আমার মনে হয় এটা একটা প্রিম্যাচিউর। এবং পাক ভারত উত্তেজনার জেরে আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করতে পারে দিল্লি। সেপ্টেম্বরে এশিয়া কাপ নিয়েও অনিশ্চয়তা। এই ছিল শান্তবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।